চারিদিকে আবছা অন্ধকার, মৃদু বাতাসে ভ্যাপসা গরম দূর হয়ে শীতল হয়ে উঠেছে পরিবেশ। হলুদ রাঙা বধূ সেজে চুপচাপ বসে আছে ফাহমিদা। তাকে দেখতে গ্রামের নারীরা ভিড় জমিয়েছে হলুদের মঞ্চের সামনে। উঠানে একদল কিশোরী আর যুবতী গায়ে হলদের শাড়ি জড়িয়ে গানের তালে তালে তাল মিলিয়ে নাচছে। রেশমা ননদ ময়নার গানের গলা ভালো। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বহুবার পুরস্কার জিতেছে সে। তাই সেই মঞ্চের সামনে বসে হাততালি দিতে দিতে গাইছে। প্যান্ডেলের অপর পাশে দাঁড়িয়ে ছেলেরা হেসে লুটোপুটি খাচ্ছে। হাত নাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারাও নাচার চেষ্টা চালাচ্ছে। নাচ গান শেষ হতেই পাশের বাড়ি থেকে হলুদ নিয়ে হাজির হলো এক ঝাঁক তরুণ তরুণীর দল। তাদের হই হুল্লোড়ের রবে পরিবেশটা মুহূর্তে আরও মেতে উঠল যেন। পরনে শাড়ি দু হাতে উঁচু করে ধরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মিশ্রে। দাদার বাড়িতে বরাবরের মতো আজও তার সঙ্গী হয়েছে সুজাতা। পাকা বুড়িটাও আজ ফুপুদের মতো শাড়ি পরেছে। বাবা নিজে গঞ্জ থেকে তার মাপ মতো শাড়ি কিনে এনে দিয়েছে, কিন্তু মিশ্রি যেন পরেছে দোটানায়। সদ্য কৈশোরে পা রাখা মেয়েটা শাড়ি পরতেই শেখেনি এখনো। পলি ভাবি ধরে বেঁধে পরিয়ে দিয়েছে, কিন্তু তবুও সামনে থেকে হিমশিম খেতে হচ্ছে তাকে। একটু পরপরই পেজ বুক থেকে সরে যাচ্ছে আঁচল, কুচিও বোধহয় দু একটা খুলে গিয়েছে। তবু দৌড়ঝাঁপ মেয়ের কমে না। আনাড়ি হাতে বারবার তা ঠিক করে সে ঘুরে বেড়াচ্ছে আর ফাহমিদার সামনে রাখা খাবারগুলো মুঠো ভর্তি করে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল গায়ে হলুদের মূল অনুষ্ঠান। ফাহমিদা হলুদ মাখানো শেষ হতেই যে যেভাবে পারছে একে অপরকে মাখানো শুরু করে দিল ছুটোছুটি। সেসব দেখে এক পাশে বসে এসে লুটোপুটি খাচ্ছে মিশ্রি। অবিবাহিত ভাই আর তাদের বন্ধুরা মিলে বেয়ানদের সঙ্গে রসিকতা করছে। বোনেরা করছে বেয়াইদের সঙ্গে ঝগড়া। সুজাতার অবস্থাও বিশেষ ভালো নয়। বড়দের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে তাকেও বানিয়ে দেওয়া হয়েছে হলুদ ভূত। মা কঠোর বাক্যে ওদের মধ্যে গিয়ে তাপাতাপি করতে নিষেধ করে দেওয়ায় ওদিকে আর মিশ্রি গেল না, বসে রইল সবার চোখের আড়ালে কিছুটা দূরে। ও মিছরি! পুরুষালী কণ্ঠের ডাকে চমকে গেল মিশ্রি। ফিরে তাকাতেই দৃষ্টিগোচর হলো দালানের খোলা ফটকের পাশে চকিতে হাত পাখা নিয়ে বসে থাকা এক মধ্যবয়স্ক লোককে। লোকটা হাতের ইশারায় তাকে ডাকলো। মিশ্রি এক পলক আশেপাশে তাকে নিশ্চিত হয়ে শাড়ি ধরে দৌড়ে এলো। সুকুচকে জিজ্ঞেস করল, কি? জামিল হলুদ দাঁত বের করে হাসল। সম্পর্কে মিশ্রির ফুফাতো দুলাভাই হয়, আকবর মিয়ার ছোট কন্যা সরলার জামাতা। বলল, একটু পানি আইনা দে, গলাটা শুকায়া গেছে। বিরক্ত হলো মিশ্রি। এই সামান্য বিষয়ে অযথা তাকে ডেকে আনার কি প্রয়োজন ছিল? জিভে টাকায় উচিত জবাবে চলে এলেও কিছু বলে নিজেকে সংযত করে পানি আনতে গেল সে। দুলাভাই সমাজের মধ্যে এই লোকটাই শালীদের একটু বেশি জ্বালাতন করে, বিশেষ করে মিশ্রিকে। আগে করতো ফাহমিদাকে, বিশেষ গুরুত্ব না পেয়ে তারপর লাগলো মিশ্রির পেছনে। এই যে গতকাল এসে থেকেই গাধার মতো খাটাচ্ছে, একটার পর একটা হুকুম জারি করছে মেয়েটার উপর। না শোনার ভান করে থাকলেও সমস্যা। মা বকে। টিউবওয়েল থেকে গ্লাস ভর্তি ঠান্ডা পানি এনে বাড়ি দিল মিশ্রি। জামিল ডান হাতে গ্লাসটা নিল, বাম হাত দিয়ে আচমকা খপ করে চেপে ধরল মিশ্রির নরম হাতটি। প্রথমে ছোঁয়ালো নিজ কপালে, তারপর গলায়। দেহখানা শিউরে উঠল মিশ্রির। এক লাফে সরে গিয়ে দূরে দাঁড়িয়ে পড়ল সে। জামিল আগের মতো করে হাসল, অদ্ভুত ধূর্ত সেই হাসি। পানিতে চুমুক দিয়ে গলা ভিজিয়ে পড়ল, শরীরটা গরম না, জ্বর আইতাছে মনে হয়। রুবিয়া পাড়া ডাকবো? ওহ, মহিলারে ডাইকা কি করবি? পাড়া বেড়াই না মাগি মানু, জামাইয়ের খেয়াল আছে ওর? পাড়া বেড়ায় কোথায়? আপাত ফাহমিদা আপার কাছেই বসা। ওই যে। হাতের ইশারায় দেখালো স্ত্রীর দিকে। তাকিয়ে জামিল চোখ মুখ কুঁচকে নিল। মনে মনে গালমন্দ করলো বেশ কিছুক্ষণ। হেসে হেসে পরপুরুষের গায়ে ঢলে পড়ছে অশুভ মহিলা। চোখ সরিয়ে নিচু গলায় বলল, মাথাটা একটু টিপা দে, ভাল লাগতেছে না। পারবো না। মুখের উপর স্পষ্ট জবাব দিয়ে যেভাবে এসেছিল সে ঠিক সেভাবেই চলে গেল মিশ্রে। জামিলা চোখ মুখে জল জলে বিরক্তি ফুটে উঠেছে। শ্বশুর বাড়ির গোষ্ঠীর সব কয়টা এইরকম অসহ্যকর পেয়াদব। সালামু আলাইকুম বিয়ান সাহেবা। হাঁটতে হাঁটতে থমকে থমকে দাঁড়ায় মিশ্রি। আচমকা এত কাছ থেকে ডাকায় ভয়ে বুকে একদল থুতু ছিটালো। উঠোনে জুড়ে আলো থাকলেও বাড়ির বাঁ পাশে অন্ধকার ডুবে আছে।
সেখানে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো অল্প বয়সী এক ছেলে। মিস্ত্রি তাকে চিনতে পারল না, তবে বরপক্ষের কেউই যে হবে তা নিশ্চিত। সামনে পা বাড়িয়ে শান্ত কণ্ঠে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেবা? আলহামদুলিল্লাহ। আপনি কি কথা কম বলেন? না তো, কেন মনে হলো? এসে থেকে দেখছি চুপচাপ। হলুদ নিয়ে মজা করার সময়ও গেলেন না। উত্তর দিল না মিস্ত্রি। ছেলেটা আগ বাড়িয়ে বলল, আমার নাম রাসেল। আচ্ছা। আপনার নাম? মিছরি। মাশাল্লাহ। এই জন্যই তো বলি বিয়ান সাহেবা এত মিষ্টি কেন? সন্দেহ নিয়ে ছেলেটার দিকে তাকালো মিশ্রি। তার চাহনিতে ছেলেটার অধরে হাসি বিস্তৃত হলো। দু হাত বুকে চেপে ধরে বলল, আজ রাতে মনে হয় আমার ঘুম হবে না বিয়ান সাহেবা। বুকে ভীষণ জ্বালা করেছে। বেঁচে থাকতে আবার কাল দেখা হবে। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে উপর নিচ মাথা নাড়ায় মিশ্রে। ছেলেটা দাঁত কেলিয়ে হাসে। বিদায় নিয়ে চলে যায় নিজেদের দলে। এরপর রাতের খাবার খেয়ে ফিরে যায় নিজেদের গন্তব্যে। কালই তো বিয়ে। শরীরে হলুদ নিয়ে ঘরে ফিরে এলো ফাহমিদা। উদ্ভ্রান্তের মতো শরীর থেকে নেতিয়ে পড়া ফুলগুলো ছুঁড়ে ফেললো মেঝেতে। মিষ্টির ঘরে আজ দাদার দিকের আত্মীয়রা দের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভাইরা থাকবে মাসুমের ঘরে, তাই ননদ ভাবিতে আজ রাতটা ফাহমিদার ঘরেই পার করে দেওয়ার ফোন দিয়ে এঁটেছে। নানা বাড়ি থেকে এখনও কেউ আসেনি, যদিও আজকে আসার কথা ছিল, কিন্তু না আসায় সবাই ধরে নিয়েছে পথে হয়তো তারা কোনো সমস্যায় পড়েছে, তাই আস্তে আস্তে রাত বা ভোর হতে পারে। বিবাহিত বোন ভাবিদের গল্পের আসর বসেছে সুজনের ঘরে। মা চাচিরা ঘুমানোর আগে হেসেলে সব কিছু গোছগাছ করে আগামীকালের জন্য। যদিও পাড়াগা থেকে নামকরা এক রাঁধুনি আসার কথা, তবুও মশলা বেটে রেখেছে। ঘরে যাওয়ার পথে ফের জামিলের ডাক এলো। মিষ্টি ভেতরে ঢুকলো না, দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আবার কি? গরম লাগে, হাত পাখা আইনা বাতাস কর শালি। নিজের বউরে ডাকেন। শালে কি বইয়ের থাইকা কোনো অংশে কম আছে? আয়। মিশ্রি গেল না। স্বাস্থ্যবান আর ফর্সা হওয়ায় প্রথম দর্শনেই অনেকের নজর তার দিকেই পড়ে। তার উপর আবার সদ্য কৈশোরে পা দিয়েছে। দেহের গঠন উচ্চতা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই মামি বহুবার তাকে সাবধান করে বলেই দিয়েছে নিজের বাপ ভাই পাতে আর কোনো ব্যাটা ছেলের ধারের কাছেও না ঘেঁষতে, হাতটা পর্যন্ত ছুতে যেন না দেয়। আগে এইসব কথায় তেমন গুরুত্ব না দিলেও এখন সে দেয়, দিতে শিখেছে। এর পেছনে অবশ্য একটা কারণও রয়েছে। গুরুত্ব না দেওয়ার ফলে একবার খুব বাজেভাবে সেই পেয়েছিল। ছোট মামির ভাইয়ের লুলুপু দৃষ্টি আর নোংরা ছোঁয়ায় লাল হয়ে গিয়েছিল তার কোমল পেচ। তখন মিশ্রির বয়স কত হবে, 8 কিংবা 9? সেদিনের কথা ভাবলেই তার গা এখনও শিউরে ওঠে। যদিও ওই ঘটনা সম্পর্কে ছোট মামা মামি ব্যতীত আর কোনো মানুষই অবগত নয়, তবুও স্মৃতি তো আর মুছে ফেলা যায় না। তারপর থেকেই বাড়িতে ছোট মামির ভাইয়েরা আসা বন্ধ হয়ে গেল। এমনকি মামিও নীরবে সমস্ত সম্পর্ক শেষ করে দিলেন। মামির সন্তান বলতে ওই একটা মাত্রই ছেলে, তাও সে মিশ্রির ছোট। তাই হয়তো স্বামীর ভাগ্নির প্রতি ভদ্রমহিলার এত টান। হেসেলের দরজায় কোমরে 2 হাত গুজে দাঁড়ালো সে। পাংশুটি মুখে বলল, আমি কি বাড়ির কাজের মহিলা মা? রুবি আপার জামাই সারাক্ষণ আমায় ডাকে কেন? সৈয়দা নিসা কেদারায় বসে পুত্রবধূদের কাজ তদারকি করছেন। পারুল আদা রসুন বাড়তে বাড়তে জিজ্ঞেস করলেন, কি কইছে? একবার ডেকে বলে পানি দিয়ে যা, একবার বলে মাথা টিপে দিয়ে যা, একবার বলে পান খাবে, একটু আগে ডেকে বলে পাখা নিয়ে বাতাস করতে। সৈয়দুন্নেসা বললেন, রুবি কই ওইরে রাইখা দে, জামাইরা রাইখা কোন চুলায় আগুন ধরাইছে? আমি বলেছি ডেকে দিন, কিন্তু দুলাভাই নিষেধ করে বলে তুই দিয়ে, শালি নাকি বউয়ের মতো। পারুল মেয়েকে কর্কশ কণ্ঠে ধমকালেন, এক চটকানা দিয়া চাপা ভাইঙা দিমু, মুখে কিছু আটকায় না। ডাক দিছে তো কি হইছে? কোন জায়গায় উষ্টা লাগছে? বিয়া বাড়িত কি কামের অভাব আছে? দোলাবাইরা শালির লগে একটু মস্করা করেই, তার লাইগা বিচার দিতে হইব? সৈয়দুন্নেসা মা মেয়ের মাঝখানে কথা বললেন না। ছেলের বউ ভুল কিছু বলেনি। জেসমিন ভোতা মুখে বলল, বইকের না চাচ্ছি, পোলাপাইন মানুষ তাই না বুঝা কইয়া দিছে। কি এর পোলাপাইন? আইজ বিয়া দিলে কাইলি 2-3টা পোলাপাইনের মা হইয়া যাইব। মাইয়া মাইনসে গো জন্মের পর থেইকাই সব বুঝা চলতে হয়।
বিয়াটা শুধু দিতাম পারছি না ওর বাপ ভাইয়ের লাইগা, সাথে এখন আবার আমার বাপ ভাইও জুটছে। কোন বাংলাদেশ পাশ করাইব আল্লাহ জানে আর হেরা জানে। পাশ থেকে ফিক করে হেসে দিল তমিজার ছোট কন্যা ফিরোজা। আজ বিয়া দিলে কাল 2-3টা ফুলাই পান কেমনে হয় ছোট মামি? হাসিস না, তোর সুডো খালার কানে কথাটা গেলে কি হইব ভাবতে পারছস? কুরুক্ষেত্র বাঁধাইয়া দিব। এমনিতেই তো আমাগো দোষের অভাব নাই। সৌদুন্নেসা এবারে পুত্রবধূকে কিছু বললেন না, শুধু ছোট নাতনির উদ্দেশ্যেই বললেন, যা ঘুমা গিয়া দাদি, দরজা ভালো কইরা খিল দেশ। বিয়া বাড়িত মানুষের অভাব নাই, ভেন্না বেলা উঠতে হইব। মলিন মুখে ফাহমিদার ঘরের দিকে হাঁটা ধরল মিষ্টি। মায়ের উপর জমা হলো তার তীব্র অভিমান। সেই রাতটা কোনো মতে কাটলো। বিয়ে বাড়ির রাত বলেই হয়তো ফাহমিদা সারা রাত ঘুমালো না। জানালা হাঁকলে বসে রইল কারো অপেক্ষায়, অথচ তার অপেক্ষা বৃথা হলো। কেউ এলো না, কেউ না। কাক ডাকা ভোরে বাড়িতে এসে হাজির হলো মিষ্টির নানা বাড়ির সকলে। নানার কণ্ঠ পেয়ে চোখে মুখে না ধুয়ে কেবল মাথায় ওড়না জড়িয়েই ঘর থেকে বাইরে ছুটে এলো মিষ্টি। নানা নানি, 2 মামা মামি আর মামাতো ভাই বোন সবাই এসেছে। তাকে দেখে বড় মামারা ছেলে আরিফ নাক ছিটকে বলল, কিরে তুলসী পাতা, চোখে মুখে পানি না দিয়ে দৌড়ে চলে এসেছিস? ছি, কি দুর্গন্ধ। মিষ্টি তাকে ভেংচি কাটলো, ছুটে গিয়ে নানার হাত ধরে দাঁড়ালো, অভিযোগের সুরে বলল, কাল না এসে আজ এসেছো কেন? তার অভিমানের অতলে তলিয়ে যাওয়া মুখখানা দেখে হাসলেন নানা। হেসেই উত্তর দিলেন, দুপুরে যেই ফেরি হওয়ার কথা ছিল হেডেই ধরতে পারি নাই। তোর নানির বুকের ব্যথাটা বাড়ছে, তাই রাইতেই রওনা দিতে হইল। তাদের অনুপস্থিতিতে এমন কিছুই ভেবে নিয়েছিল সকলে। সে ভাবনাটাই সঠিক হলো। পারুল তাড়া দিলেন, কথা পরে হইব, আগে আমনেরা হাত মুখ ধুইয়া আয়েন আব্বা, আমি ভাত বাড়ি। পলি তাদের নিয়ে গেল তাদের জন্য বরাদ্দকৃত ঘরে। যেতে যেতে মিশ্রির বেনুনি টেনে ধরে আরে ফিসফিস করে বলে, পাত্তা দিচ্ছিস না? ব্যাপার কি? বাপের বাড়ি এসে দেমাগ বেড়ে গেছে মুটকির? আমি মুটকি হলে তুই শুটকি। আরিফ অসন্তুষ্ট হলো। বেনুনি ছেড়ে দিয়ে শাসিয়ে বলল, যত দেমাগ দেখানোর দেখা। আমার বাপের বাড়ি যেদিন ফিরবি সেদিন বোঝাবো কত দানে কত চাল। বাড়ির সামনে বিশাল এক ফাঁকা জমি। জমিটা আকবর মিয়ার। বেলা বাড়তে সেখানে রাঁধুনি রান্না শুরু হলো। অতিথিদের জন্য ভোজনেরও আয়োজন সেখানেই করা হলো। বাড়ির ভেতরে রঙিন কাগজ দিয়ে সাজানো। কাজে আসবে বরপক্ষের সাথে। বাড়ির মেয়েরাই দক্ষ হাতে লাল টুকটুকে বধূ সাজালো ফাহমিদাকে। দিলারা বেগম ঘরে এলেন নিঃশব্দে। মন ভরে কন্যাকে দেখে বিড়বিড় করে বললেন মাশাআল্লাহ। উপস্থিত মেয়েরা বিছানা থেকে নেমে দাঁড়ালো। খালি করে দিয়ে গেল ঘর। দিলারা বেগম এসে বসলেন বিছানায়। পরম স্নেহে নিজের কন্যার মাথায় হাত রেখে বললেন, আমার মাইয়া কত বড় হইয়া গেছে, আইজ নাকি তার বিয়া। ভাবা যায় আমারে রাইখা সে চইলা যাইব শ্বশুর বাড়ি। বলতে বলতে কেঁদে দিলেন ভদ্র মহিলা। বিয়ের কথা ফাঁকা হওয়ার পর থেকে অনুভূতি শূন্য মন নিয়ে থমকে থাকা কিশোরী মেয়েটির মায়ের চোখের অশ্রু দেখে নিজেও যেন শব্দ করে কেঁদে উঠল। দিলারা মেয়েকে টেনে নিলেন নিজের বুকে, পিছে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বললেন, কান্দে না আম্মা, সাজ নষ্ট হইয়া যাইব। দোয়া করি আমার মাইয়া যাতে অনেক সুখী হয়, স্বামী নিয়ে তার সুন্দর একটা সংসার হোক। সবার কথা হইনা চলবা, স্বামীর মন জুগাইয়া চলবা, শাশুড়ির মুখে মুখে তক্ক করবা না, সম্মান দিবা, মনে থাকবে তো? হ, থাকবো। আচমকাই বাইরে মেয়েদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বর এসেছে, বর এসেছে। ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। মেয়েরা আগে থেকেই ফটকে লাল ফিতে বেঁধে টেবিল পেতে দাঁড়িয়েছিল। সেই টেবিলের উপরই পিরিচ ভর্তি মিষ্টি, মিষ্টান্ন আর কয়েক পদের শরবত। সঙ্গে আসা মুরব্বীরা তেসরা স্বরে বললেন, তোমরা পথ ছাড়ো তাড়াতাড়ি, গরমে এইসব আদিক্ষেতা ভাল লাগে না। মেয়ে পক্ষ থেকে মেয়ের বড় ফুপা বিপরীতে গম্ভীর কণ্ঠে বললেন, পোলাপান মানুষ হবু দুলাভাইয়ের লগে একটু একটু রসিকতা করেই, আমনেরা মুরব্বীরা ভেতরে আহেন। ছেলেমেয়েরা খুশিতে চিৎকার দিল। মিষ্টি বড়দের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদার দিকের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সে, তাই
এই আনন্দঘন মুহূর্তে তার কথা বলা বা রসিকতা করার সুযোগটুকু নেই। ওপাশে বরের সাথে দাঁড়িয়ে থাকা রাসেল বহুক্ষণ ধরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে মিশ্রি। তা দেখেও না দেখার ভান ধরে রয়েছে সে। মস্তিষ্ক সতর্ক বার্তা দিয়ে বলেছে, নির্ঘাত ছেলেটার মাথায় ব্যামো আছে। একসময় শুরু হলো বরপক্ষের অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে হাস্যরসপূর্ণ ঝগড়া। এক পর্যায়ে বর হার মেনে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী অর্থ দিয়ে ফিতা কেচে ভেতরে প্রবেশ করল। সঙ্গে অবশ্য মরিচ দেওয়া শরবত আর নুনে পোড়া মিষ্টান্ন জিভে ও গলায় পড়েও গেল। কাজী সাহেব বরের সঙ্গে এসেছেন। খাওয়া দাওয়ার পর্ব চুকে সকলের উপস্থিতি শুরু হলো বিয়ে পড়ানোর কাজ। বর কনের কবুল বলার সঙ্গে সঙ্গে আশেপাশে সকল প্রাপ্তবয়স্ক মানুষেরা একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে মোনাজাতে মুখর হয়ে উঠলেন। ফাহমিদা বিছানায় লজ্জাবতী হয়ে চুকচুকে বউয়ের মতো নতমস্তকে বসে আছে। বিয়ে পড়ানো শেষ হতে বরের পাশে বসানো হয়েছে তাকে। মুরব্বীরা এসে বর বধূকে দেখে দোয়া করলেন, গুঁজে দিলেন হাতে খুচরো টাকা। পান সুপুরি খেতে খেতে করলেন খোঁজ গল্প। ছেলের নাম মাহমুদ, পাশের গ্রামের বাস, পেশা একজন শিক্ষক। তাই নজরুল আলম আর দ্বিমত করলেন না, মেয়ের কাছাকাছি থাকবে এতেই তিনি খুশি। বাকিগুলো তো থাকে বহু দূরে। অনুষ্ঠান ছাড়া টিকিটিও দেখা যায় না তাদের। সন্ধ্যার আগে বিদায় প্রস্তুতি শুরু হলো। উঠোনে থেমে থেমে নারীদের কান্নার শব্দ। কেউ চোখ মুছছে আঁচলে, কেউ চুপচাপ বসে আছে দূরে। দিলারাম বেগম এক পর্যায়ে জ্ঞান হারালেন। যা আর বড় কন্যা তাকে ধরে নিয়ে শোয়ালো ঘরে। মায়ের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ফাহমিদার অবস্থাও নাজেহাল। ছুটে আসতে চাইলো মায়ের কাছে, অথচ পারল না। জোরপূর্বক তাকে ওঠানো হলো গরুর গাড়িতে। স্বামীর পাশে সবাইকে বিদায় জানিয়ে তাকে নিয়েই একসময় গ্রামের কাঁচা রাস্তা ধুলো উড়িয়ে ছুটল সেই গাড়ি। পেছনে দাঁড়িয়ে রইল শুধু পিতার অশ্রু ভেজা চোখ আর হতাশ চাহনি। বাড়িতে এখন প্রায় ফাঁকা বললেই চলে। কাছে পিঠে থেকে আসা আত্মীয় স্বজনরা বিয়ে শেষে চলে গিয়েছে। বাপ দাদারা গিয়েছে রাঁধুনি ক্যাটারিংদের অর্থ পরিশোধ করতে। আর বড় চাচা সে তো মেয়ে বিদায়ের শোকে কোথায় গিয়ে বসে আছে কে জানে। রুহুল, মাসুম, সুজাতা সহ আরও বেশ কয়েকজন মিলে ফাহমিদার সাথে গিয়েছে তার শ্বশুর বাড়ি। নতুন বউয়ের সাথে তার বাড়ির কাউকে যেতেই হয়। পরদিন বউ ভাত শেষে আবারও ফিরে আসতে হয়। এটা নাকি প্রচলিত একটি নিয়ম। মিশ্রি অবশ্য তাদের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু বাবা তাকে যেতে দেয়নি। চাচির জ্ঞান এখনও ফিরেনি। বাকি নারীরা শেষ মাথার ঘরে ওনার সেবা শুশ্রূষা করছে। কেউ হাতে পায়ে তেল মাখছে, তো কেউ হাত পাখা দিয়ে বাতাস করছে। এই মুহূর্তে বড্ড একা লাগছে মিশ্রি। সারা বাড়ির একবার টো করে ঘুরে বেরিয়ে ক্লান্ত দেহখানা নিয়ে ভেতরে নিজের ঘরে চলে এলো সে। ঘরটি এই মুহূর্তে ফাঁকা। 2 রাত 1 দিন পর অবশেষে নিজের ঘরে দখলদারিত্ব পেয়েছে সে। সেটা ভীষণ চুলকাচ্ছে। মনে হচ্ছে কেউ বিচুরি পাতা ঘষে দিয়েছে যেন। শাড়ি পরতে অনুপস্থ মেয়েটি 2 দিন ধরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তাই সব সেফটিপিন একে একে খুলে একপাশে রেখে আঁচল নামাতে দরজা টোকা পড়ল। মিস্ত্রি জিজ্ঞেস করলো, উত্তর হল না, বরং তীব্র শব্দ হলো। বিরক্ত হয়ে আঁচল ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল মেয়েটা। নির্ঘাত ভাবি এসেছে, তার স্বভাবই দরজা ধাক্কা দিয়েও কথা বলে না। সেসব ভাবনা নিয়ে দরজা খুলে ললাটে ভাঁজ পড়ল তা। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রুবির স্বামী জামিল। দৃষ্টি অদ্ভুত, ঠোঁটের কোণে শোচালো দৃষ্টি। তার আগমনে অবাকই হলো মিস্ত্রি। এই অসময় এখানে কি করছে লোকটা? তার জানা মতে ভাই সুজন আর তালেবের সাথে বাকি দুলাভাইরাও গিয়েছে বেলায়ের দিকে ঘুরতে। আবার কবে না কবে এমুখো হবে, তাই একটু ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে তাদের। মিনমিনে স্বরে বলল, আপনি এখানে? জামিল উসখুস করে আশেপাশে তাকিয়ে দেখলো। গলা চুলকাতে চুলকাতে বলল, তোর বোন কই? খুঁজলাম কিন্তু পাইলাম না। উত্তরপাড়ার এক দাদির সাথে তাদের বাড়ি গেছে, সন্ধ্যার পর ফিরে আসবে। বাকি পুরুষ মানুষরা কই? নেই, দুলাভাইদের নিয়ে ঘুরতে গেছে। তাহলে তো আইতে দেরি হইব। হ্যাঁ। মহিলারা কই? উপরে কোথায় জানি না, পরিচিতদের পেয়ে গল্প করতে করতে কোথায় যে গিয়েছে কে জানে। আমার মা, দাদি, ভাবিরা বড় চাচির ঘরে। বড় চাচি ভীষণ অসুস্থ, তো তাই। তাহলে এই দিকে এখন ফাঁকা। কিছু লাগবে? লাগবো তো অনেক কিছুই। ঘরে যান, আমি মাকে পাঠাচ্ছি। তোর মায়ের দিয়া কি করমু, তোরে লাগবো। বলেই তাকে ঠেলে ঠুলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল জামিল। মিস্ত্রি পিছিয়ে গেল ভয়ে। অন্তরাত্মা কেঁপে উঠল তার। ভয়ার্ত কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল, দরজা লাগালেন কেন? বেরোন ঘর থেকে।
সে কথা গায়ে মাখলো না জামেল। শিকারীর মতো থাবা দিয়ে ধরলো কিশোরী মেয়েটার মোলায়েম হাতে, অপর হাতে কোমর চেপে ধরে বিদঘুটে হেসে বললাম, কেন লাগতাছি বুঝোস না? অশনি সংকেত, চোখের কোণে অশ্রু জমল মিশ্রির। চিৎকার করতে করতে বলল, রুবি আপাকে বলে দিব কিন্তু। চিল্লাস না, কেউ জানবো না। বাদ দে ওই হাঁপানি রোগের কথা, চিল্লালে তোরই বদনাম হইব। বলেই তার মুখটা শক্ত হাতে চেপে ধরল। স্পর্শ ধীরে ধীরে গভীরতর হতে লাগলো। গালে পড়লো কামড়ের দাগ, যার সঙ্গে পেরে ওঠা অসম্ভব। নিঝুম রাত্রি, চারিদিকে ভেসে বেড়াচ্ছে ছিচি পোকার চা। খাল বিলের উপচে পড়া থই থই পানের স্রোতে হঠাৎ কিছু একটা লাফিয়ে উঠল বোধহয়। কয়েক মুহূর্ত পেরোতেই চারপাশটা আবারও গ্রাস করলো নিস্তব্ধতা। আচমকায় পারভেজের পিছে দুম করে কিল বসালো। ব্যথায় চোখ মুখ কুচকে নিল সে। পেছন থেকে ভেসে এলো নাজিরের রাগান্বিত স্বর, খারে খারে কি করস মফিস, জালুডা। মিল্টন নৌকার বৈঠা পাইছে। সাহায্যের জন্য পারভেজ হাতের ইশারায় তাকে ডাকতেই ফের পিছে আরেকটা কিল পড়ল। এবারেরটা আগেরটার তুলনায় জোরেই নাজির পড়ল। ওরা ডাকস কেন গোলামের পুত? তোর কাছে এলে বৈঠা বইব কাটায় তোর বাপে? একলা একলা কেমনে তুলমু, অনেক ভারী। গায়ে কতটা জোর নাই, খাস না মাইক একটা? পারভেজ ভোতা মুখে ঘোলাটে পানির দিকে তাকালো। আকাশে ক্ষয়ে যাওয়া পূর্ণিমার চাঁদ, ধরণী তাই ঘুটঘুটে অন্ধকার। পালতোলা নৌকায় দুটো হারিকেন জল জল করায় সবটা পরিষ্কার। নাজির বিরক্ত হয়ে হাত লাগালো তার সাথে। পানি থেকে জাল তুলতে বেশ ঝক্কি পোহাতে হলো দুজনকে। নৌকায় ভর দিয়ে কোনো মতে জালটা তুলতেই পারভেজের অধরে ফুটে উঠল এক দাম্ভিক ভরা হাসি। জাল ভর্তি ছোট ছোট বড় বড় মাছ মৌমাছির মতো কিলবিল করছে। মিল্টন উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে বাস, এগুলো কি ভাইজান? আলহামদুলিল্লাহ কবেটা, এগুলার কয় রিজিক। বড় মাছগুলো বাঁশের তৈরি মাছ ধরার চাইয়ে বন্দি করে ছোট মাছগুলো রাখলো বিশাল এক ঝুড়িতে। চল এবার বাড়ি যাইয়া। পারভেজের কথায় চোখ রাঙিয়ে তাকালো নাচে, ছ্যাদ করে উঠে বলল, একেবারে বাপের মতন হয়েছে। কেন আমার ভালো সহ্য হয় না? তুই রাগ করা ছাড়া আর কিছু পারুস না? না পারি না। আর দুইটা খেয়েও দিমু, পরের খেয়েতে যা উঠবে এগুলো তোর। নে এবার ধর। এবার আর দ্বিমত করলো না পারভেজ। হাত তার খালি। মাস্টার বাড়ির সাথে ওই দুর্ঘটনার পর থেকে হাত খরচা বন্ধ। বাপ ভাই কিছুতেই টাকা দিচ্ছে না, যার কারণে ঘুরতে হচ্ছে নাজিরের পিছু পিছু। মিল্টন বইটা চালাতে চালাতে বলল, আইজ হাইনজাবেলা ফামিদারের শ্বশুরবাড়ি চইলা যাইতে দেখলাম। বিয়া কিন্তু ভালো ঘরে হইছে, পোলাও নাকি মাস্টার। তোর কষ্ট লাগে না পারভেজ? নাজির ফিক করে হেসে দিল, কটাক্ষ করে বলল, কষ্ট তা ওর আবার হল চার পোলার। এতদিন শাহগুলোকে থাকেও রক্ত চিনলে না বলতো? পারভেজ নীরব রইল বিপরীতে। পায়ের ক্ষতস্থান এখনো ঠিকমতো শুকোয়নি। হাঁটতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে। মুখ ভার করে দ্বিতীয়বারের মতো পানিতে জাল ফেলে আগ্রহ ভরা লচনে তাকিয়ে বসে রইল সেই অপেক্ষমান। নওশাদ আর লিলি বাড়িতে নেই। গতকাল শহর থেকে শ্বশুরমশাই চিঠি পাঠিয়েছিল তাদের। চিঠিতে কি লেখা ছিল তা নাজিরের জানা নেই, জিজ্ঞাসাও অবশ্য করেনি। ভাইয়ের ব্যাপারে সমস্ত আগ্রহ সে হারিয়েছে। যে আঘাত তাকে করেছে ছেলেটা, এরপরও আগ্রহ কিভাবে দেখাবে? নাজির সেদিনই বুঝে গিয়েছে পৃথিবীটা বড়ই স্বার্থপর। তার জীবনে তার ভাই সব হলেও ভাইয়ের জীবনে সে কিচ্ছু না। এরপর কি হলো কে জানে। আজ সকালে ট্রেন চেপেই স্বামী স্ত্রীতে মিলে বিদায় নিয়ে রওনা দিয়েছে শহরের উদ্দেশ্যে। ঝন্টু মিয়ার নৌকাতে যেন আস্ত এক সংসার। মাটির চুলায় ছোট্ট লাকড়ি, কড়াই, মশলা, পানি সহ সবই রয়েছে সেখানে। নাজির প্রথমে চুলা জ্বালালো। বটি দিয়ে বড়সড় একটা তেলাপিয়া মাছের আঁশ ছাড়িয়ে নাড়ি ভুড়ি ভালো করে ফেলে ধুয়ে নিল। তারপর একে একে মশলা মাখিয়ে চাপালো তেল ভর্তি কড়াইয়ে। বলল, এবার একটা নৌকা কিনতে হইব। এক সপ্তাহ আগে বাজারে দেখাইছে। কাল টেনে যাইতে বলতো পালতোলা নৌকা আনবি, বৃষ্টি আইলেও যাতে ভিতরে গিয়ে বন যায়। হাস্যোজ্জ্বল মুখে মিল্টন মাথা নাড়ালো। বহুদিন ধরেই একটা নৌকা কেনার জন্য নাজিরকে উস্কানি দিচ্ছিল সে। নাজিরের নৌকা মানেই তো আংশিক মালিকানা তার। যখন ইচ্ছে মাছ ধরতে বেরোতে পারবে।
সদ্য বাড়ির এক মেয়েকে বিদায় জানিয়ে মাস্টার বাড়িতে যে নিস্তব্ধতা নেমে এসেছিল সেই নিস্তব্ধতার মধ্য দিয়েই এখন বেশিবার আছে আরেক মেয়ের করুণ কান্নার শব্দ। বসার ঘরে পুরুষ বলতে এই মুহূর্তে বসে আছে মিশ্রির দাদা, নানা, বড় চাচা, মামাতো ভাই আরিফ আর দুই মামা। ছোট মামির বুকে মুখ গুজে কাঁদছে মিশ্রি। পরনে এলোমেলো শাড়িটা কোনো মতে জড়িয়ে ঢেকে রাখা হয়েছে সুন্দর দেহটা। বসার ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে জামিল। মুখে কিছুটা ভয়ের ছাপ দেখা গেলেও অপরাধ বোধ বা অনুশোচনা নেই একটুও। ঠিক তখনই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে কাসেম আর তালেব। দাদার আদেশে সুজন গিয়েছিল তাদেরকে ডেকে আনতে। ফেরার পথে সমস্ত কথাই তারা সুজনের মুখে শুনেছে। বড় চাচির হুঁশ ফেরার পর ঠান্ডা পানি খেতে চেয়েছিলেন, সেই জন্যই শাশুড়ির কথায় গ্লাস হাতে ঘর থেকে বেরিয়ে কলবার যাচ্ছিল পলি। তাই ননদের চিৎকার তার শ্রবণলারিতে সর্বপ্রথম পৌঁছায়। তারপর ছুটে এসে ঘরের দরজায় ধাক্কা দেয় সে। তাতেও কাজ না হয় দৌড়ে যায় পেছনে জানলার ধারে। ভাগ্যিস জানলা খোলা ছিল। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের মতো দৌড়ে শাশুড়ির কাছে যাওয়ার পথেই দেখা পেয়ে যায় আরিফের। হাঁপাতে হাঁপাতে ছেলেটাকে টেনে এনে দাঁড় করায় ননদের ঘরের বদ্ধ দরজার সামনে। আর কিছু বলতে হয় না মুখে। আরিফ দেহের সমস্ত শক্তি দিয়ে একের পর এক লাথি মারে দরজায়। বাড়ির নারীরা ছুটে আসে সেখানে। তখন সবে বাড়ি ফিরেছিল সুজন। পরিস্থিতি কিছুটা আঁচ করে সেও আরিফের সাথে সাথ দেয়। অগণিত লাথি ধাক্কা দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করতে ভয়ে দরজা খুলে বেরিয়ে আসে জামিল। যদিও এখনো পর্যন্ত কিছুই স্বীকার করেনি সে। মার খেয়ে বলেও গিয়েছে মিথ্যা। সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে নিরাপরাধ মেয়েটির ওপর। হিংস্র রাগে বাপ ছেলের শরীর কাঁপছে। মেয়েটা তাদের বড়ই আদরের। তালেব দিক জ্ঞান শূন্য হয়ে এগিয়ে গিয়ে শক্ত হাতে ঘুষি লাগালো জামিলের নাক মুখ বরাবর। সেই ঘুষি সহ্য করতে না পেরে লোকটা ছিটকে পড়লো মেঝেতে। রুবি দৌড়ে এসে স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ধমক দিয়ে বলল, আমার জামাইয়ের গায়ে হাত দিবি না, তুলবি না, কইয়া দিলাম। আজ অনুমতি না নিয়ে অন্যের ঘরে প্রবেশ করলেন কাশেম আলী। ঘরটি তার পিতার। বসার ঘরের সাথে লাগোয়া তাকে আচমকাই প্রবেশ করতে দেখে নারীরা সজাগ হয়ে গেল। মা, স্ত্রী, শাশুড়ির স্ত্রী, দুই ভাবি, নিজ পুত্রবধূ আর ভাগ্নি ফিরোজা। বাবাকে দেখে কান্নার বেগ বাড়ল মিশ্রির। মামির বুক থেকে মুখ তুলে দৌড়ে এসে ঠাঁই নিল তার বুকে। ক্রন্দনত কণ্ঠে আকুতি নিয়ে ডাকলো, আব্বা। কাসিমের ভারী কি দেহটা কেঁপে উঠল। আগলে নিল নিজের আদরের মানিককে। ভারী কণ্ঠে বললেন, কাইন্দে না মা, আব্বা আইয়া পড়ছে, আর কোনো ডর নাই। আমারে তুমি কও কি হইয়াছে, কেডাই শুইছে, তার হাত আমি কাইট্টা ফেলমু। মিশ্রি উত্তর দিল কাঁদতে কাঁদতে তার গলা ভেঙে গিয়েছে, ফুপাচ্ছে হাঁপাচ্ছে। পারুল স্বামীকে ভয় পায় ভীষণ। কাছুমাছু হয়ে এক কোণে বসে রইলেন তিনি। মা সৈদুন্নেসা ধমকালেন না আজ, নরম স্বরে বললেন, মায়াটার ওপর দিয়া ঝড় গেছে, এত প্রশ্ন করিস না বাপ। সে কথা শুনলেন না কাসেম। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে ভালো করে তাকালেন। ডান গালে আর গলায় গভীর কামড়ের দাগ, বাম গালে জলজল করছে 5 আঙ্গুলের ছাপ। বুকটা থক করে উঠল তার। 14 বছরের মেয়েটির গায়ে আজ পর্যন্ত ফুলের টোকাও লাগতে দেননি তিনি। একবার দুষ্টুমি করা অপরাধে স্ত্রীর গাল চেপে ধরেছিল, সেটা দেখে ফেলেন তখন। ব্যাস সঙ্গে সঙ্গে হাত মুচড়ে ধরেছিলেন ওই মহিলার। স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, আমার মাইয়ার গায়ে আর কখনো হাত দিলে তোর এই বাড়ির থাইক্কা বাহির কইরা দিমু। পারুল জানেন স্বামী তার এক কথার মানুষ, তাই যা শাসন করার এরপর থেকে মুখেই করেছেন। গায়ে হাত আর কখনো তোলেননি। মেয়েটা যে কাসেমের ভীষণ সাধনার। পরপর 6 সন্তানের পর এই মেয়েটি ঘর আলো করে সৃষ্টিকর্তা তার কাছে পাঠিয়েছিলেন। যদিও মাসুমের পর জন্মানো 4টা ছেলেই মারা গিয়েছিল আতুর ঘরে, তবুও শেষজন তো জীবিত ছিল। কাসেম মেয়ের মাথায় একবার হাত বুলালেন, তো আরেকবার চুমু খান আঘাতপ্রাপ্ত স্থানে। জিজ্ঞেস করেন, জামিল করছে, ওই জামিল শুয়োরের বাচ্চা করছে এই অবস্থা। আব্বা। ফের কেঁদে ওঠে মিশ্রি। কাসেম দাঁতে দাঁত চাপেন। নজর যায় বসে থাকা স্ত্রীর দিকে। তৎক্ষণাৎ তিনি দৌড়ে যান তার কাছে। চুলের মুঠি ধরে দেয়ালে ঠেসে ধরে গর্জে ওঠেন, তুই কই আসিলি বান্দি? তুই থাকতে আমার মাইয়ারে এই অবস্থা হয় কেমনে? গায়ে হাওয়া লাগাইতা ঘুরাস? একটা মাইয়ার খেয়াল রাখতে পারস না?
ব্যথা আর্তনাদ করে উঠছেন পারুল। সেই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতো করে মুখ বাঁকিয়ে ফিরোজাই বলে উঠল, মিশ্রি তো কাল রাইতে আইয়েই বিচার দিছিল, কিন্তু ছোট মামি তো তখন মাইয়াডারে উল্টা গালমন্দ কইরা তাড়াইয়া দিল। আজ তার ফল পাইছে না হাতে নাতে। এই যে নানি এইখানে বসা, হেরে জিগান। সৈয়দুন্নেসা নাতনিকে কুনুই দিয়ে গুতা মেরে চোখ রাঙালেন। শাশুড়ি সেলিনা উদ্বিগ্ন হয়ে বললেন, এখন নিজেকে মধ্যে ঝামেলা করার সময় আব্বা, ছাড়েন ওরে। কাসেম ছেড়ে দিলেন স্ত্রীকে। কন্যাকে পূর্বের স্থানে বসিয়ে দিয়ে বললেন, আম্মা বসেন এনে, আব্বা আইতাছে, একদম কানবেন না। আর স্ত্রীর উদ্দেশ্যে শাসানো ভঙ্গিতে বললেন, ঐশ্বরের বাচ্চা আগে দেখা আসি, তারপর তোর পালা। তালেবকে আটকে রেখেছে আরিফ আর সুজন। দুই মামারাও রেগে আছেন ভীষণ। সকলের মাথায় খুন চেপে বসেছে। তাদের সকলের চোখের মনি ওই ছোট্ট মেয়েচা, অথচ তার সঙ্গে কিনা নোংরামি। শুধু পিতার জন্য হাত পা গুটে বসে থাকতে হচ্ছে। সরলা জামাতার কোনো দোষী দেখছেন না। তার কাছে তার জামাতা নিষ্পাপ। সবার উদ্দেশ্যে গলা চড়িয়ে বললেন, টেহা দেখছে আমার মাইয়ার জামাইয়ের, এর লাইকে এই শয়তান মাইয়া ভোলা ভালা পোলাডারে একলা ঘরে ডাইকা নিয়া ফাঁসাইতে চাইছে। বুঝি না কিছু, চরিত্রহীন মাইয়া মানুষ। আমার মাইয়ার নামে মিথ্যা অপবাদ দিলে তোরে বইন হিসেবে মানমু না কইয়া দিলুম, জিব্বা সিরা কুত্তা দিয়া খাইয়ামু। ঘর থেকে বেরোতেই বোনের কথাগুলো শুনেছেন কাসেম আলী, তাই বিপরীতে গর্জে উঠে হুমকি দিলেন। সরলা ভাইকে দেখে আটকে উঠলেন। পিতার উদ্দেশ্যে অভিযোগ করে বললেন, দেখেন আব্বা, আপনার সামনে আমারে ভাইজান মারার হুমকি দেয়। আমার থেকে হের চরিত্রহীন মাইয়া আপন। তালেবও বাপের মতোই গর্জে উঠল, এমনিতে কিন্তু মাথা গরম ফুফু, বেশি কিছু কইলে পরে ফুফু টুফু মানমু না। চরিত্রহীন এক বেড়ার পক্ষে কথা কন, যে কিনা দুদিন পর পর ওর মায়া বোর কাছে ধরা খায়। সরলা নাটুকে কান্না জুড়ে দিলেন। জামিল সাহস পেয়ে স্ত্রীর পেছন থেকে বলে উঠল, বিশ্বাস করেন আম্মা, আমি কিছু করি নাই। ওই পাকনা মায়া কাইল থাইকা আমার পিছনে পিছনে ঘুরতেছে। বিহালে একটু ঘুমাইয়া গেছিলাম, ঘুম থাইকা উঠা কাউরে না পাইয়া হাঁটতে হাঁটতে গিয়া ওরে জিগাইলাম, তোর রবি আপা কই? ও মাইয়া কইল আমার ঘরে। আমিও গেলাম, এরপর দরজা লাগাইয়া চিল্লা পাল্লা। নজরুল চোয়াল শক্ত করে বসা থেকে বললেন, তাহলে মুখে দাগ কেন মাইয়ার? এইগুলা ওর কারসাজি, আমারে ফাঁসাইতেছে। কাছে মারমুখো হয়ে দৌড়ে যায়। বসা চোখ বরাবর খুশি। আকবর মিয়া এতক্ষণ যাবৎ চুপ করে ছিলেন। রাগে কাঁপতে থাকা ছেলের দিকে তাকিয়ে মুখ খুললেন, হাত চালাইস না কাসেম, বইয়া কথা কও। আমনে বইয়া থাকেন আব্বা, মাইয়া তো আমার, তাই কষ্ট আমারই বেশি। আমার জায়গায় আপনি থাকলে বইয়া থাকতে পারতেন না, খুন করতেন খুন। হতভম্ব হয়ে গেলেন আকবর মিয়া। পুত্রটা কখনো চোখ তুলে কথা বলে না তার সঙ্গে, সেখানে মুখের উপর এত বড় জবাব। রাগ কি তার হচ্ছে না? মিস্ত্রিকে কি তিনি ভালোবাসেন না? শরীরে তীরের ফলার মতো বিঁধল সেই কথা। বসা থেকে উঠে বড় বড় কদম ফেলে চলে গেলেন ঘরে। ফিরে এলেন একা নয়, সঙ্গে নিজের গুলি ভর্তি এয়ার গান। কোনো কিছু না ভেবে একেবারে বুক বরাবর চালিয়ে দিলেন গুলি। রুবি তা দেখে ফেলেছিল, তাই স্বামীকে ধাক্কা দিলেও নিশানা ছুটে গুলি গিয়ে লাগলো বাহুতে। আর্তনাদ করে উঠল জামিল। উপস্থিত সকলে চোখে মুখে বিস্ময়। এমন কিছু হবে যেন কাশ্মীর কালেও ভাবতে পারেনি কেউ। কঠোর ব্যক্তিত্বের অধিকারী শান্ত আকবর মিয়া শান্ত স্বরে বলেন, বইয়া কথা কইতে কইছি, বইলা এই না যে নাতনির প্রতি আমার ভালোবাসা নাই। ঘরের খবর বাইরে যাওয়ার আশঙ্কা কইরা ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে চাইছিলাম, কিন্তু তার সম্ভব না। থেমে দম ছেড়ে বললেন, আইজ থাইক্কা আকবর মিয়ার দুই পুত্র দুই কন্যা। সরলার কথায় আমি ভীষণ আঘাত পাইছি। আমার বংশের মাইয়ার চরিত্র লইয়া অভিযোগ তুলেছে হেও, তাই তারে আমি সবার সামনে তেজ্য করিলাম। আইজকার পর থাইক্কা এই গ্রামের ত্রিসীমানায় মারানো তার লাইগা নিষিদ্ধ। যদি মারায় তাহলে তোমরা ওরে যা ইচ্ছা তাই করতে পারো। বিয়ার সময় সব পাওনা মিটাইয়া দেওয়া হয়েছে, তাই সরলা এখন চাইতে পারো।
সরলার তেজ তৃপ্তি কণ্ঠস্বর নিভে গেল। লুটিয়ে পড়তে পড়তে নিজেকে সামনে নিয়ে করুণ স্বরে ডাকলেন, আব্বা। ঘটনা বেশি দূর আগাই নাই, ঠিক সময় ঠিক বউ ভিক্ষা ফেলায় দৌড়নাম হওয়ার আগেই বাঁচানো গেছে। তাই ঘটনা এইখানেই শেষ। ঘরের খবর ভুলেও বাইরে গেলে এই আকবর মিয়ার হাতে আবার রক্ত উঠবো কইয়া দিলাম। হ্যাঁ, খুনাখুনিও হইতে পারে। হ্যাঁ, অপবাদের ভয় আমারও নাই। হ্যাঁ, বুঝলে? মানুষ মরলে যেভাবে কান্নাকাটি করা হয়, সরলাও ঠিক সেভাবেই কাঁদলেন রক্তাক্ত জামিলকে। কেউ তুলল না। এইসব নিকৃষ্ট নারী লোভী কাপুরুষদের প্রতি সহানুভূতি কখনো আসেই না। এদের বেঁচে থাকাটাই অপরাধ। রুবির কান্নাকাটিতে তার বড় ভাই কোনো মতে ক্ষতস্থানে রুমাল চেপে ধরে নিয়ে গেল সদরের উদ্দেশ্যে। বাহুতে আঘাত পেলেও বা এমন গুলি বিঁধলে মানুষ মরে না, তবু রক্তক্ষরণ তো হচ্ছে। বাকি দুলাভাইরাও আর বাড়িতে আসেনি, পথেই নিয়েছে বিদায়। রাত বাড়তেই সরলাও চলে গেল মেয়ের পিছু পিছু। রাত গভীর হলেও কারো চোখে মুখে ঘুম নেই। সুজন গিয়ে কোথা থেকে যেন ওষুধ নিয়ে এসেছে, সেগুলোই মিশ্রির ক্ষত স্থানে লেপটে দেওয়া হলো। অনেক কষ্টে বুঝিয়ে তাকে ঘুম পাড়ানো হয়েছে পিতার ঘরে। গম্ভীর পরিবেশে নীরবতা ভেঙে নানা কায়সার রহমান বললেন, কাইলে আমরা বরিশাল ফিরা যামু, মিশ্রিরও লগে লইয়া যামু। এইটুকু মাইয়ার লগে যা হইছে আল্লাহ জানে। আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা এখানে থাকার দরকার নাই। আমার মাইয়া আমার কাছেই থাকবো। বাকিরা সম্মতি পোষণ করলেও কাসেম তা করলেন না। মেজের দিকে দৃষ্টি স্থির রেখে কঠিন স্বরে বললেন, আর কোথাও ওরে যাইতে দিমু না। নিতে হইলে নিজের মাইয়া লইয়া যান। হের লাইগায় আজ আমার মিশ্রির এই অবস্থা। মা নামে কলঙ্ক হারামজাদি, ওরে আমি তালাক। কথাটা সমাপ্ত করতে দেওয়া হলো না তাকে। নজরুল ধমক দিয়ে উঠলেন মাঝখানে, এসব কি কথাবার্তা? যা হওয়ার হইয়া গেছে। ভাগ্য কখনো বদলায় না, ভাগ্য কখনো বদলানো যায় না। মাথা ঠান্ডা করো, ঘরে যা। আর কখনো এইসব কথা ভুললে মুখ ভাঙিয়ে দেবো। বড় ভাইকে মান্য করে চলেন ভদ্রলোক, তাই তো বিপরীতে চুপ রইলেন। আকবর মিয়া এখন এখানে নেই। নিজের কথা শেষ করে ঘরে গিয়ে খিল দিয়েছেন, তারপর আর বের হননি। কাসিম আলী উঠে গেলেন। নজরুল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্বার কথা যাতে সবার মনে থাকে, এই কথা এইখানে শেষ, পাঁচকানো যাতে না হয়। সবাই সম্মতি জানালো। রাত বাড়তেই যে যার ঘরে চলে গেল। কিন্তু মেয়েদের দুর্নাম কি আর কখনো চার দেয়ালের মাঝে বন্দি থাকে? সবাই সম্মতি জানালো। রাত বাড়তেই যে যার ঘরে চলে গেল, কিন্তু মেয়েদের দুর্নাম কি আর কখনো চার দেয়ালের মাঝে বন্দি থাকে? তা হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়, এক কান থেকে দুই কানে গিয়ে ছড়িয়ে যায় পৃথিবী জুড়ে। কলঙ্ক লাগে চরিত্রে, এটাই তো নিয়ম। নারীদের ভালো মানুষই গোপন হয়ে থাকলেও দোষ খুদ কখনো গোপন থাকে না। কেউ গোপন রাখতে পারে না, যেমন গোপন রাখা গেল না মিশ্রির কাহিনী। পূর্ব আকাশে সূর্যের আভা ছড়াতে ধীরে ধীরে সজাগ হয়ে উঠেছে গ্রামীণ জনজীবন। গাছের পাতা নড়চড় নেই। সকাল হলেও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শাড়ির আঁচল কোমরে গুজে উঠানের মাঝখানে এক ঝাঁক হাঁসেদের খাবার দিচ্ছেন মর্জিনা। হাঁসগুলো প্যাক প্যাক শব্দ তুলে ছুটছে তার পায়ের ধারেই। নাজির বারান্দায় বসে গলা রুটি খাচ্ছে। মাঝে মধ্যে গরম থেকে বাঁচতে নিজের শরীরে বাতাস করছে হাত পাখা দিয়ে। চাচির কর্মকাণ্ড দেখে নাক ছিটকে বলল, হাঁস বলে কি দরে? আপনি একটা গিদর। তুই গিদর? তোর 14 গোষ্ঠী গিদর। তাহলে তো ছোট চাষা হয় গিদর। এগুলো ঘুমান কেমনে? সকাল সকাল মাথা খাবি না, শান্তি দে। আপনার মুরগি আমার বারান্দা আইয়া লাদাইয়া দেয়, আরও কিছু কই না? তবুও কিছু কই না। কিন্তু হাঁস জিনিসটা মাইনা নিতে পারতেছে না, গন্ধে টিকা যায় না। মালে বলে সব দূর করেন, নাহলে কিন্তু মাংসগু মাঝখানে বিলাই দেবো। আমার হাসে মিহি হাত লাগাইয়া খালি দেহিস, তোর হাত গলায় ঝুলাই দিমু। ছুড়ো নাজির সবাইছেন নাকি? এখন বড় হয়েছে, গায়ে হাত তোলা তো সহজ না। তোমার মতো নাজির শহরে এই মর্জিনা গুনাই ধরে না। ফোনের জিয়ের ভাব কি?
হিংস্র দৃষ্টিতে তাকালেন মর্জিনা। যে কোনো মুহূর্তে যেন নাজিরের উপর ঝাঁপিয়ে পড়বে। নাজির বসা থেকে উঠে সরে গেল নিরাপদ দূরত্বে। এই মহিলাকে বিশ্বাস নেই, মুখের সাথে সাথে হাতও চলে বেশি। প্রতিবেশী নারীরা তাই তাকে এড়িয়েই চলে। অদূরে রান্নাঘরে মাটির চুলায় আগুন জ্বলে উঠেছে, ধোঁয়া ভেসে বেড়াচ্ছে বাতাসে। ফরিদা রান্না করছেন, চুলায় ভাত বসিয়েছে, বেগুনে তেল মাখাচ্ছেন পোড়ানোর জন্য। চাচি ভাতিজার জমজমার ঝগড়ার মাঝখানে বাগড়া দিতে কোথা থেকে যেন ছুটে এলো কলিমের মা। বাড়ি বেশি একটা দূরেই নয়, প্রায় কাছাকাছি বললেই চলে। চোখে মুখে তার উপচে পড়া আনন্দ। কলিমটা সকাল হলেই ওর বাড়ি গিয়ে ফরমাইশ খাটে। মহিলা স্বামী নেই, কয়েক বছর আগে স্বামী পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে করিয়ে দেয় গ্রামের মানুষেরা। সেই বউয়ের কান পড়াতেই স্বামী তাকে তাড়িয়ে দেয়। ঘুরতে ঘুরতে তিনি চলে আসেন বনখড়িয়া গ্রামে এক আত্মীয়ের কাছে। তারপর থেকে এখানে তার বাস। চেয়ারম্যানের তত্ত্বাবধানে এক টুকরো জমিতে তুলেছে ছনের ঘর। শাহবাড়ি সহ আরও বেশ কয়েকটা বাড়িতে সারাদিন কাজকর্ম করে যা পায় তাই দিয়েই মা ছেলে দিব্যি চলে যায়। তার চকচকে চাহনি দেখে নাজির কিছু একটা আজ করেছে বোধ হয়। কান্দার শেষ গলাটা ছিলতে ছিলতে জিজ্ঞেস করল, এত খুশি কেন সকলখোর চাষি? কার বাড়িতে আবার আগুন লাগছে? প্রশ্নটায় কলিমের মা অত্যাধিক খুশি হলেন বলেই মনে হলো, তবে চগলখোর শব্দটায় বিশেষ পাত্তা দিলেন না। নাজিরের স্বভাবই তো অনেক অন্যকে খোঁচা মেরে কথা বলা, তাই আর হেয়ালি করলেন না। পাল্লায় হেলান দিয়ে বসলেন। কালো মাটির প্রলেপ দিয়ে বাড়িটা লেপা হয়েছে। এই তো সপ্তাহখানিক আগেই তিনি লেপেছিলেন। তার জন্যই পারিশ্রমিক হিসেবে নাজিরের থেকে 50 টাকার চকচকে একটা নোটও পেয়েছিলেন। শাড়ির আঁচলে ঘমার তো মুখ মুছতে মুছতে বললেন, এক্কেবারে টাটকা খবর। শাহবাড়ির মাইন্সের গো কইলে যা ঠান্ডা কইরা দেওয়ার মতো খবর। কন কি একেবারে কলচে ঠান্ডা করে দিব? কন থেকে তাড়াতাড়ি। চুলার মুখে খড়ি ঠেলতে ঠেলতে উৎসুক দৃষ্টিতে ফরিদা তাকিয়ে রইলেন কলিমের মায়ের দিকে। চোখে মুখে তার আগ্রহ। মর্জিনা ভ্রুজোড়া কোচকে বিরক্তির সহিত বললেন, মহিলা মানুষের ভিতর তোর কি কাম? যা হেন থাকা কথা শুনতে দে। ক্যাডা মহিলা আমনে? হায় হায়, কন কি? আমরা তো একটা বেড়া, আমার প্রিয় বন্ধু। আয়েন বেড়ে খেয়ে আয়। গোলামের পুত সি ভাস্বরে গোলাম কয় পেত মহিলায়? আসুক চাচা, কান পরে দিয়া বাপের বাড়ি পাঠিয়ে দিব। ফরিদা এবার বিরক্ত হলেন, চুপ থাকার নির্দেশ দিলেন। কাজ যা পরে করিস, আগে ঘটনা শুনতে দে। তুই কত কলিমের মা, কি হইছে? কলিমের মা আশেপাশে তাকালেন, সতর্কতা অবলম্বন করে বললেন, মারাত্মক ঘটনা ঘটছে গো ভাবি। পরশু মাস্টার বাড়ির নজরুল চাচার মাইয়ার বিয়া হইল না? হ, ওই দিন হেগো বাড়ির কোনো মাইয়া জামাইয়ের লগে জানি আরেক মাইয়া এক ঘরে ধরা খাইছে। সে কি কাণ্ড গো ভাবি। এই কথা এখন গরম খবরের লাহান গ্রামে ভাইসা বেড়াইতেছে। নাউজুবিল্লাহ, কি নষ্টামি। তাইলা আর কি, আমার তো হুনাই বমি আইতাছে। রাস্তা দিয়ে আইতে আইতে কয়বার যে থুতু ফেলাইছি। মাইয়ারাই মাইয়াগো শত্রু, বোন হইয়া কেমনে আরেক বোনের জামাইয়ের লগে। ছি। নাজির ফ্রু কুচকালো, কলার খোসা একটা ডেস্কিতে জমা করলো। গরুকে ভুসির সাথে খেতে দেবে, জিজ্ঞেস করলো, কোন মাইয়া করছে? হ্যাঁ গো, বাড়ির তো অনেক মাইয়া। বুঝতে পারতাছি না। আমি শুনছি জায়দার মায়ের কাছ থাইকা হে নাকি হেগো বাড়িতে কাম করছে। হেদিন পাশের বাড়ির মানিকের মায়ের লগে হাইনসা পর্যন্ত গল্প কইরা রাইতে ফিরার সময় দেখে কান্দতে কান্দতে আকবর দাদার মাইয়া আর নাতনি সদরে যাইতেছে। হেগো থাইকায় যতটুকু শুনছি। আমি আবার ভেইনা বেলা বুইড়ার জিন্নাত আলীরে জিগাইলাম, কিন্তু কিছু কয় না। এরপর চাইপা ধরতে যা বুঝলাম বাড়ির ছোট মাইয়া। ছোট মাইয়া ফাহমিদার না? ওর তো বিয়া হইল। আরও একটা আছে, তয় ওইটা এনে থাকে না। কই থায় জানি না। আরও একটা আছে। হ্যাঁ আছে, কাশিমার মাইয়া। এনে থায় না, নানার বাড়ি থায়। ওইটা নাকি চাষি? কলিমের মা ভাবলেন, কিছুক্ষণ সন্দেহ নিয়ে বললেন, বুঝতাছি না, নাম কয় নাই। তবে হামলাইয়া রাখবো কয়দিন। গর্ত থাইকা হাফটাই না ঠিকই বাহির করমু। মাত্র তো সকাল হইল।
মনে হয় না ওই মাইয়াই করব। তুই নিশ্চিন্ত কেমনে? কইলাম না, মাইয়ার আমি দেখছি, কথা কইছে, ডাঙর হইলেও বয়সে আর হাবভাবে পোলা পাইন। বেড়া লই আকাম কুকাম কি করব? ওটা সময় হইলে টের পাউন যাইব। হেগো বাড়ির সব কয়টার মধ্যেই বিষ। দেখলি না কয়দিন আগে কেমনে আমাগো পারভেজ রে ফাঁসাইলো? মর্জিনা বললেন, তাদের সঙ্গে তর্ক বিতর্কে আর গেল না নাজের। তার মতে মহিলা মানুষদের সঙ্গে তর্ক যত কম করা যায় ততই ভালো। তাই ওখানে আর দাঁড়ালেন না, ডেস্কি আর কাঁচি নিয়ে চলে গেল নামার ক্ষেতের দিকে। প্রথমে ঘাস কাটবে ছাগলের জন্য, তারপর গরুর চারিতে ভুসি গুলিয়ে বের হবে। ধানের জন্য ক্ষেত তৈরি করবে, আমন ধানের চাষ করবে। এবার বাজারে ব্যাগ হাতে কিছুটা বেলা করে আজ বাড়ি ফিরেছিলেন কাশেম আলী। গতকাল পরিবার সমেত ভাতিজির বউ ভাতের অনুষ্ঠানে তার শ্বশুরবাড়িতে যাওয়ায় আজ ভোরবেলায় বাজারে যেতে হয়েছে। চায়ের দোকানে তখন উপচে পড়া ভিড়। এই চায়ের দোকানটা দক্ষিণ পাড়া সিদ্দিকের। সারাদিন লোক সমাগম লেগেই থাকে, তবে এখানে অত্যন্ত ভিড় হয় সকাল, সন্ধ্যা আর রাতে। মহাসড়কের পাশ ঘেঁষে দোকান থাকায় যে কোনো পাড়ায় যেতে হলেই এটাই পার করতে হয় সর্বপ্রথম। দোকানের ভেতর থেকে বেশ কয়েকটা কণ্ঠ হতে ডাক পড়ল, কাশেম ভাই, ও কাশেম ভাই, যাওগা কেন? গ্রামের মানুষজনের সাথে সর্বদা হেসে কথা বলেন কাশেম আলী, কিন্তু তিনি আজ হাসলেন না। মুখে গাম্ভীর্য এঁটে মিহি স্বরে বললেন, বাজারের ব্যাগটা দিয়ে আসি বাড়িতে। গ্রামের প্রবীণ মিন্নত ব্যাপারী হাঁক ছেড়ে ডাকলেন নিজের নাতিকে। সুজন, ওই সুজন, তোর কাশেম চাচার সদাইয়ের ব্যাগটা সাবধানে বাড়িতে দিয়ে আই। চাচির হাতে দিবে কিন্তু। ওপাশের ফাঁকা স্থানে ডাঙ্গুলি খেলছিল সুরজ। দাদা নির্দেশে চোখে মুখে ফুটে উঠল বিরক্তি। খেলা ছেড়ে চলে এলো সে কাসেমের হাত থেকে। ব্যাগ নিয়ে করলো প্রস্থান। কাসেম আলী কিছু একটা আঁচ করলেন। হুট করে এত খাতিরদারি করার মানুষ তো আর সে নয়, তবে নিজেকে ভেতরে ভেতরে তৈরি করে রাখলেন আগে থেকেই। সর্বপ্রথম প্রসঙ্গ তুলল মতিন, যার কাছে কাজ হচ্ছে দোকানে বেকার বসে থেকে থেকে সবার গোপন খবর বের করা। হালকা কেসে বললেন, গ্রামে গুঞ্জন উঠছে তুমগো বাড়ির কোন মাইয়া নাকি ফুফাতো বইনের জামাই লইয়া এক ঘরে ধরা খাইছে। দরজা ভাঙ্গা হাতে নাতে নাকি ধরছে। এমন ভয় পাচ্ছিলেন কাসেম আলী, তবে ঘটনাটিকে বিকৃত করায় ক্ষোভ বাড়ল, কিন্তু উত্তেজিত হলো না। সব জায়গায় উত্তেজিত হওয়া মানায় না। যত সম্ভব শান্ত মস্তিষ্কে বললেন, কে কইছে তোমারে? শুনছি আর কি। সরলারেও দেখলাম কানতে কানতে কই যাইতাছে। বিয়া বাড়িত খানবো কেন? বিয়া বাড়িতেই তো কান্দে। একটা মাইয়া ছুড়ো থাইকা পাইলা পুইসা বড় করার পর আরেক বাড়ির পোলার লগে বিয়া দিয়া বিদায় দেওয়ান কি কম কষ্টের কাম? মাইয়া তো তোমাগো বাড়িতেও আছে নাকি? মাথা নাড়ালেন লোকটা। মিন্নত বললেন, তাইলে যে গুঞ্জন উঠছে হেডার কি হইব? উঠতে দেন চাচা, হাওয়াই ফেলাইয়া দেন। উঠতে উঠতে যাইব গা। এইগুলা শত্রুপক্ষের গো কাম। কয়দিন আগে দেখলেন না হে গো বাড়িতে একের পর এক কি ঘটলো? তাই ধামাচাপা দেওয়ান লাইগা আমাগো বাড়ির মায়ার গায়ে কালি লাগাইতে চাই। সুখ সহ্য হয় না। কেউ কেউ তার কথায় বিশ্বাস করলো, আবার কেউ কেউ করলো না। বিশেষ করে মতিন আর দোকানের সিদ্দিক। সাদের সঙ্গে তাদের বিশেষ সখ্যতা রয়েছে, তাই এই ঘটনাটার গভীরে তারা যাবে। মতিন সন্দেহ নিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, ছোট মাইয়াটা তোর না? সেই কোলে থাকতে দেখছিলাম, এখন কই তাহে? নানার বাড়ি। ওনে তাহে কেন? পালক দিয়া দিছস? এইসব কি কথা? নিজের মাইয়া পালক দিমু কেন? ওর নানাই স্কুলের হেডমাস্টার, বড় মামা আর্মি, ছোটো মামার কলেজে পড়াই। শিক্ষিত পরিবার, তাই হেগো কাছে রাইখা দিছি মানুষ হওয়ার লইগা। গ্রামে থাইক্কা মানুষের মাইয়ার মতো পাড়া বেড়ানি কুটনি বানামু নাকি? ক্ষিপ্ত শোনালো
কাসেম আলীর কণ্ঠস্বর। সিদ্দিক চায়ে চিনি মেশাতে মেশাতে বিদ্রুপ করে বললেন, মাস্টার বাড়ির বাকি মায়েরাও তো গ্রামেই বড় হইছে চাচা, পড়ছেও গ্রামের স্কুলে, হেরাও কি পাড়া বেড়ানো হইছে? নিজেকে সংযত করলো কাসেম আলী। রাগ জিনিসটা মারাত্মক, মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বের করে দেয়। ধৈর্য ধরে বললেন, আমাগো বাড়ির মায়াগো কখনো বাড়ির বাহিরে অকারণে দেখছস সিদ্দিক? তাগো কখনো খারাপ দিক দেখছস কখনো? না, তা দেখি নাই। তাইলে স্কুল বন্ধ দিলেই আমার মাইয়া চইলা আসে, তার উপর জেলা শহরে থায়ে হেরা। তাই সব সুযোগ সুবিধা থাকাই দিয়া দিছি, তালেবরেও ম্যাট্রিক পাস করাইছি ওইখান থেইকা। এরপর আর পড়ল না। মাসুমডারে তো পড়ালামই না, ডান পিটে পোলা, এই হানেই পড়ছে। পোলা মানুষ বইল্লা জোর দেনি নাই, মাইয়াডাও ম্যাট্রিক পাস করুক, তারপর একেবারে নিজের কাছে আইনা রাখমু। কথাটিকে খুব সূক্ষ্মভাবেই সেই মুহূর্তে ধামাচাপা দিলেন কাসেম আলী। কিন্তু গ্রামের মানুষ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। তাদের কাছে নিজের পরিবারের চেয়েও অন্যের পরিবার কি হচ্ছে বা কি হয়েছে সেই সব নিয়ে চলে কৌতূহল। মাস্টার বাড়ির আবহাওয়া আগের রূপেই ফিরে এসেছে। অতিরিক্ত মানুষ এখন আর নেই। কাসেম আলী শ্বশুর বাড়ির মানুষেরাও ফিরে গিয়েছে রাতের ট্রেনে। সোজা সদরঘাটে গিয়ে লঞ্চে উঠবে তারা। মিস্ত্রি কাসেম আলী তাদের সাথে দেননি, বলেছেন আপাতত এখানে সবার মধ্যে থেকে সুস্থ হোক, তারপর না হয় মাসুম বা তালিব গিয়ে দিয়ে আসবে। জানালার পাশে উদাস হয়ে আকাশপানে ফ্যালফ্যাল করে নয়নে চেয়ে আছে মিস্ত্রি। চঞ্চল মেয়েটা দুদিন ধরে হাসে না, ফল গাছে ঢিল ছোড়ে না, বিরক্ত করে না কাউকে, করে না সুজাতার সাথে খেলা। সুজাতা দিনে বারবার ঘুরে যায়, ফুপু ফুপু করে, কান ছালাপালা করে দেয়, তবুও ধমক বা চিমটি খায় না। এই নিয়ে মা চাচি ভাবি বেশ কয়েকবার সকালের নাস্তা নিয়ে তার পাশ দিয়ে ঘুরে ঘুরে গিয়েছে, অথচ সাড়া পায়নি। এত ছোট মেয়েটার সাথে এমন অনাকাঙ্ক্ষিত নোংরা ঘটনা ঘটার পর সে কি আর ঠিক থাকতে পারে? তদরূপী তার জন্যই তো বাবা মায়ের বিছানা আলাদা হয়েছে। তার ভাবনার মধ্যে ঘরে এলো মাসুম। সেই সকালে গিয়ে বাজারের ভেতরে ভাতের হোটেল থেকে কিনে এনেছে সবজি পরোটা, সাথে মায়ের হাতের ভাজা ডিম। এই খাবার বোনের ভীষণ প্রিয়। বিছানায় উঠে এসে বসলো প্রথমে, রুটি ছিঁড়ে সবজি মাখিয়ে টানলো বোনের চুল, খোঁচা দিয়ে বলল, কি রে ডাইনি, কি ভাবস? খাইস নাই কেন? বিরহ লাগছে? আচ্ছা, ঝগড়া করলো না মিশ্রি। ভাইদের মধ্যে তার ভাব মাসুমের সাথেই বেশি। দুজনার বয়সের পার্থক্য 10, তবুও দুটোতে মিলে এমন করে যেন পিঠে। বোনটা মাসুমেরও প্রাণ। এই যে গতকাল যখন সে বউ ভাতের অনুষ্ঠানে বোনকে দেখতেই পেল না, তখন কত প্রশ্ন মা চাচিকে করলো। তারপর বাড়ি ফিরে সব ঘটনা শোনার পর হয়ে উঠেছিল ভয়ঙ্কর। খুন চেপে বসেছিল মাথায়। শেষমেশ চাচা দাদা তাকে বুঝিয়ে থামিয়েছে। তালেবের সাথে আবার মিষ্টির বয়সের পার্থক্য 15। বড় ভাই তাকে ভালোবাসলেও কোনো অজানা কারণে মিষ্টি তাকে ভয় পায়, চলেও মান্য করে। যত আবদার সব তার বাবা আর ছোট ভাইয়ের কাছে। ভাইয়ের হাত থেকে নেজে চুল ছাড়িয়ে বসে রইল মেজি। মাসুম বাম হাত দিয়ে গালের দুটো চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে মুখের ভেতর খাবার ঠুসি দিয়ে বলল, ওইসব আর ভাবিস না তো, ভুইলা যা। যত ভাববি তত স্বাভাবিক হইতে পারবি না। আমগো মিস্ত্রি কি এত দুর্বল? এই শিক্ষা দিছি তোরে। এই পর্যায়ে এসে ফুপিয়ে কেঁদে উঠল মিষ্টি। মাথা ঠেকলো ভাইয়ের বাহুতে, নাক টেনে বলল, ওই ওই লোকটা আমার সাথে। চুপ, বলছি না ওই প্রসঙ্গে আর কোনো কথা না। যা হওয়ার হইছে, এতে তোর কোনো দোষ আসিল না। এর থাইকাও খারাপ বহু মানুষের লগে হয়। তারা কি এমনভাবে মুখ কালা কইরা বইয়া থায় না, বরং জীবনে আগাই যায়। না খাইয়া নিজেরে কষ্ট দেওয়ার মানে আছে? কোনো মানে নেই। মুখেরটা শেষ হইছে, হা করে দেহি। থালা সব খাওন শেষ কইরা বাইরে চল। তালের শ্বাস খাবি? গাছে অনেকগুলা হইছে দেখলাম। বাইরে যাব না। একটা দিমু, তাড়াতাড়ি খা, কাজ আছে আমার। বাধ্য মেয়ের মতো খেয়ে নিল মিষ্টি।
আরও বিভিন্ন কথা বলে মাসুম তাকে ভোলাতে লাগলো। পর্দার আড়ালে দাঁড়িয়ে সেসবই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কাশেম আলী। বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে ছুড়ে নওশাদের ঠাঁই হয়েছে স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাপের বাড়ি। নিজেকে এই মুহূর্তে ঘর জামাই মনে হচ্ছে তার, যদিও মনে হওয়ার কিচ্ছু নেই, বাস্তবে এখন থেকে সে ঘর জামাই। লিলির বাপের বাড়ি হাতিরঝিলে, দোতলা বিশিষ্ট নতুন দালান। উপরের তলায় বাবা মা লিলি সহ তার মেজ ভাইয়ের বাস, আর নিচতলায় বাস স্ত্রী নিয়ে ছোট ভাইয়ের। বড় ভাই স্ত্রীর সন্তান নিয়ে থাকেন কানাডা। ধনী শ্বশুরবাড়ি, বিলাসিতা আর নিয়মকানুনের ভেতর যেন কিছুতে নিজেকে মানিয়ে নিতে পারছেন না নওশাদ। প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য লজ্জা তাকে ঘিরে ধরেছে। নিজের অস্তিত্বটাই যেন কোথাও মলিন হয়ে গিয়েছে। এদের সামনে নিছকই এক ঠুনকো মানুষে, ছোট্ট, তুচ্ছ, অপ্রয়োজনীয়। এই তো গতরাতেই বাড়ির কাজের মেয়েটি ফিসফিস করে কাউকে বলছিল, কেমন শেয়ানা পোলা দেখছেন আম্মা? বড় লোকের মাইয়া পটায় কেমনে শ্বশুর বাড়ি আস্থানা গাড়ছে দেখছেন? পানি খেতে গিয়ে কথাটা কানে আসে নওশাদের। শিরায় শিরায় ছড়িয়ে পড়ে কথার বেশ। তার ধারণা নির্ঘাত শাশুড়ির কাছেই এসব বলছিল মেচি। তৎক্ষণাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। অথচ 23 বছরের জীবনে ভাই তাকে কতই না আগলে রেখেছিল, কারো কোনো বিরক্তি বা কটূক্তির সম্মুখীন হতেই দেয়নি। কিন্তু তার বিনিময়ে সে কি করলো? চুপচাপ ঘরে ফিরে এলো, এসে লিলিকে বলল, আর এখানে থাকা যাবে না, চলো আমরা ভাড়া বাড়িতে গিয়ে উঠি। এভাবে আর কতদিন? কাল না হয় তুমি নতুন বাড়ির খোঁজ করবো। লিলি ঘুমে ঠুলু চোখে চেয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, টাকা কোত্থেকে? চাকরি করো, সংসার খরচের টাকা কি তোমার ভাই দেবে? চুপচাপ এখানে পড়ে থাকো, ভাড়া বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। বোঝার চেষ্টা করো লিলি। সুখ সহ্য হচ্ছে না। এত বড় বাড়িতে থাকতে পারতে কখনো? পড়াশোনা করো, মা বলেছে পড়াশোনা শেষ হলে বাবার সাথে কথা বলে তোমার চাকরির ব্যবস্থা করে দেবে। পাগলেও মনে হয় না এমন অফার পেয়ে পায়ে ঠেলে দেবে। ঘুমাও। জীবনে উন্নতি করতে চাইলে, সামনে এগিয়ে যেতে চাইলে লজ্জা আর আত্মসম্মান থাকতে নেই। নওশাদ চুপ হয়ে গেল। এই লিলিকে তার বড্ড অচেনা লাগছে। কয়েকদিনের ব্যবধানে একটা মানুষ বদলাতে পারে কিভাবে? নাকি আগে থেকেই এমন ছিল, শুধু নওশাদই চিনতে পারেনি? 28 জ্যৈষ্ঠ 1403 বঙ্গাব্দ। মধ্যাহ্নে রোদের তীব্রতা কম, শাখা প্রশাখা উন্মুক্ত করে সর্বদা ছায়া দিয়ে ভরিয়ে রাখা বটতলায় আজ বহুদিন পর নেমেছে মানুষের ঢল। গ্রামের কারো নামে গুরুতর অভিযোগ উঠেছে, বসেছে পল্লীর অঘোষিত আদালত। তবে আজকে সালিশে চেয়ারম্যান অনুপস্থিত। রাজধানীতে দলীয় মিটিং থাকায় তিনি না এলেও তার জায়গায় এসে উপস্থিত হয়েছে মেম্বার হেলাল, অনুচর মকবুল আর গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকেরা। সামনের ক্যাদারায় দুই পুত্রকে পাশে নিয়ে নীরবে বসে আছেন মাস্টার বাড়ির কর্তা আকবর মিয়া। তার দিকে পিঠে পেছনে দাঁড়িয়ে আছে মাসুম, বাদে বাড়ির বাদ বাকি ছেলেরা। অপর পাশে বসা গ্রামের অধিক পৌর লোক, মাতব্বর আফাজউদ্দিন, মেম্বার হেলাল, দেলোয়ার আর শাহবাড়ির দুই কর্তা আমিরুল শাহ এবং মুমিনুল শাহ। পেছনে বসা সামিউল শাহ। সাথে রয়েছে আরও কিছু মানুষ। অন্যান্য বিচারাদি পুরো গ্রাম জানিয়ে করা হলেও মাস্টার বাড়ি বলেই হয়তো লোক সংখ্যা আজ কিছুটা কম। শুধুমাত্র গণ্যমান্য ব্যক্তি আর এলাকার মানুষেরাই উপস্থিত হয়েছে সেখানে। আকবর মিয়া স্বভাবশীল গম্ভীর, চারপাশে চাপা গুঞ্জন ভেদ করে বললেন, আর কতক্ষণ বইসা থাকবা? আর কতক্ষণ বসাইয়া রাখবা? যেই উদ্দেশ্যে বিচার সভা ডাকছো সেইটা লইয়া কথা কও। আমরাও বইয়ে থাকতে আসি নাই, আমাগো কাম কাজ আর সব সময়ের দাম আছে। কথাটা আমির সাহেব বেশ বিদ্রুপের সুরেই বললেন। তাকে গোনায় ধরলেন না যেন আকবর মিয়া। আফাজউদ্দিন নড়ে চড়ে বসলেন। বহু বছর আগে এই গ্রামের মাতব্বর ছিলেন তার পিতা। তারপর দেশে পশ্চিম পাকিস্তানের সাথে দ্বন্দ্ব বাঁধার পর সে সব ছেড়ে ছুড়ে বাপ ছেলেতে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। বাবা যুদ্ধেই ধরা খেয়ে শত্রুপক্ষের গুলিতে নিহত হন, আর তিনি হন জয়ী। তবুও ঠিকমতো চলাফেরা করতে পারেন না। সহকর্মীকে বাঁচাতে গিয়ে পায়ে খেয়েছেন গুলি, তাই তো হাঁটেন এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে। তিনিই বললেন, তোমার বাড়ির মায়ের নামে চেয়ারম্যানের কাছে বিচার আইছে। গতকাল হের লাইগা চেয়ারম্যান আমাগো লইগা মিটিং করছে। ওই সালিশ ডাকার কারণটা এইটাই। গ্রামের মানুষ ব্যাপারটা ভালোভাবে নিতেছে না, যদিও ব্যাপারটা ভালো না, খুবই জঘন্য। এইটার লইগা সব জায়গা কানাঘুষা চলে। তোমরা এলাকার গণ্যমান্য মানুষ বইলা
কথাটা আমাকেও অনেকেই বিশ্বাস হয় নাই, তাই আলাপচরিতার মাধ্যমে আজ এই সালিশের আয়োজন। ঘটনার সত্য মিথ্যা যাচাই করা, সবার মতামত লইয়া বিচার করা হইবে। পরের কথা শুরু করলেন দেলোয়ার। কয়দিন আগে আমনের বড় পোলা নজরুলের মাইয়ার বিয়া গেছে না আকবর চাচা? হ, তোমরা সবাই তো সেইখানে উপস্থিত আছিল। আসছিলাম, কিন্তু দাওয়াত খাইয়া দুপুরে বাড়ি চইলা গেছিলাম। মূল ঘটনা ঘটেছে এরপরে। কি ঘটনা? আড়াল কইরেন না চাচা, গ্রামের সবাই জানে এই কথা, আর চাই চাপা নাই। তোমরা কও হুনি। আমনের নাতনি অর্থাৎ কাশেম ভাইয়ের মাইয়া নাকি সরলার মাইয়া জামাই লইয়া নষ্টামি করতে গিয়ে ধরা খাইছে।